নোম্যান্সল্যান্ডে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে গত দুদিন ধরে চলছে উত্তেজনা। মানে একদম বাংকার টাঙ্কারের মতন অবস্থান করে বিজিবি এবং বিএসএফ একদম মুখোমুখি, পিছনে হাজার হাজার মানুষ বাংলাদেশের সীমান্ত থেকে তারা জড়ো হয়েছে। ঘটনার প্রেক্ষাপট কি দেখেন, বারে বারে ঘুঘুতুনি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। বাংলাদেশ সীমান্তে ভারতের অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ রুখে দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না। আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে, বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি। তিন সীমান্তের কথা বলবো আপনাদের, এবং তিন সীমান্তে তিন উত্তেজনা। সীমান্তে বারবার বাংলাদেশের উস্কানি। আমরা শুরুতেই ত্রিপুরা সীমান্তে নজর রাখবো। বিএসএফ এর উপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশি পাচারকারীদের। অভ্যন্তরে আনুমানিক 100 গজ ভিতরে ভারত বিএসএফ তারা কাঁটাতারের বেড়া করার জন্য গর্ত করছিল এবং ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার সুখদেবপুর সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। তখন সীমান্তের উপারে সে দেশের নাগরিকদের নিয়ে দাঁড়িয়ে বিজিবি। কারণ বাংলাদেশ একটা ছোট্ট দেশ, জমি সীমানা নিয়ে গন্ডগোলের সৃষ্টি করে, তাহলে কিন্তু তাদের উপরেও আক্রমণ নেমে আসবে। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর চাঞ্চল্যকর ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। ভারত এবং বাংলাদেশের মাঝামাঝি কিন্তু বিশাল এক যুদ্ধের আহ্বান জানা গিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক, এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। নোম্যান্সল্যান্ডে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে দুই দেশে এই অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। কয়েকদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে উত্তেজনা। ঘটনার সূত্রপাত মাস 6 আগে। আন্তর্জাতিক আইন অনুযায়ী নোম্যান্সল্যান্ডে কোনো দেশ স্থাপনা নির্মাণ করতে পারে না, কিন্তু ভারত তাদের নোম্যান্সল্যান্ড ঘেঁষে সীমান্ত সড়ক নির্মাণ করে। গত 6 জানুয়ারি থেকে শূন্যরেখায় কাঁটাতার ও বাংকার স্থাপন শুরু করেছে মালদহ জেলার শব্দলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। নোম্যান্সল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে, এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে, সেখানে মাত্র কোথাও 30 গজ, কোথাও 40 গজ, কোথাও 50 গজ। আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না। আন্তর্জাতিক আইন বলছে কি 150 গজ 200 গজের বাইরে কিছু করতে হবে। বিজেপি আপনার করতে দিবে না রাস্তাটা। আমরা চাচ্ছি যে যেন ভারত ঘেঁষে যেন বাংলাদেশের ঘেঁষে যেন রাস্তাটা না করতে পারে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে দুই সীমান্তেই। ওদিকে জড়ো হয়েছে ভারতীয় নাগরিকরা। বিএসএফ এর সাথে অবস্থান নিয়ে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে তারা। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে, এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি। ধরেন যখন তার বেড়াটা হয়ে যাবে 50 গজ ভিতরে, তখন তো তারা তো মেরে টেনলে চলে যাচ্ছে, অনেক কিছু হয়েছে। তা আমরা এই জন্য জনগণ সব ক্ষতিগ্রস্ত, এই কারণে সবাই আমরা এটার বাধা দিয়েছি। পাবলিকের জমির ক্ষেত্রে আসতে সমস্যা হবে, তার জন্য পাবলিকে বাধা দিয়েছে। কয়েক দফায় পতাকা বৈঠক করেছে বিজিবি। দুই দেশই সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে। ওরা একটা বাংকার করার চেষ্টা করে, সেই প্রেক্ষিতে তারা জনবল বৃদ্ধি করেছিল এবং তার প্রেক্ষিতে আমরাও বিজিবি সীমান্তে আমরা জনবল বৃদ্ধি করেছি। করার পরে আমাদের বিজিবির পক্ষ থেকে সেক্টর কমান্ডার এবং আমাদের রিজন কমান্ডারের পক্ষ থেকে প্রতিপক্ষ বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়। তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয়, তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয়। সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি, আমাদের ডিউটি 24 আওয়ার্স চলছে। সেই ক্ষেত্রে আমরা ফার্দার ভবিষ্যতে ওরা কী করে আমরা পর্যবেক্ষণ করছি। দুই পক্ষের উত্তেজনার কারণে সীমান্তে কৃষকদের চাষাবাদ বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ সীমান্তে ভারতের অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ রুখে দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিজিবির সঙ্গে স্থানীয় জনগণও বিএসএফ এর তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। গেল 2 দিন ধরে বাংলাদেশ ভারতের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এই নিয়ে সীমান্তে মুখোমুখি অবস্থান নিয়েছেন দুই দেশের বাহিনী। সোম ও মঙ্গলবার 2 দফায় পতাকা বৈঠকেও বেড়া নির্মাণ ঘিরে কোনো সমাধান না আসায় সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। পাশাপাশি নজর রাখছেন স্থানীয়রাও। এদিকে দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে সীমান্তে এই উত্তেজনায় চাঞ্চল্য শুরু হয়েছে ভারতেও। দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো এই নিয়ে ফলাও করে সংবাদ প্রচার করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আন্তর্জাতিক সীমান্ত পিলার
177/1 এস এবং 2S এলাকায় বিগত আওয়ামী লীগ আমলে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। আন্তর্জাতিক শূন্যরেখার 100 গজের মধ্যে সেই রাস্তার পাশে সম্প্রতি কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বেড়া বসাতে সীমান্তে খোঁড়াখুড়ির কাজ শুরু করে বিএসএফ, কিন্তু তাতে বাধা দেয় সীমান্তে দায়িত্ব পালন করা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। পরে এই নিয়ে দুই বাহিনীর মধ্যে দেখা দেয় উত্তেজনা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, 6 জানুয়ারি সকালে ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার সবদলপুরে বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। বিএসএফ এর পক্ষ থেকে 6 মাস আগে নির্মিত অবৈধ রাস্তার পাশে বাংলাদেশের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের এই কাজ শুরু করলে এতে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে মঙ্গলবার আবারও কাজ শুরু করে বিএসএফ, তবে তাতে আবারও বাধা দেয় বিজিবি। পরে এই নিয়ে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়। এই ঘটনায় বিজিবির সাথে যোগ দেন স্থানীয় বাংলাদেশিরাও। সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশি নাগরিকরা বিএসএফ এর এমন কাজে ক্ষোভ জানাচ্ছেন। বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সঙ্গে সীমান্তে তারাও দিনব্যাপী অবস্থান নেন। পরে সীমান্তের আরেক পাশে থাকা ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সাথে অবস্থান নিতে দেখা যায়। টানা 2 দিন ধরে এমন উত্তেজনায় মঙ্গলবার সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। ঘটনাস্থল পরিদর্শনের পর বিজিবির সেক্টর কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও অঞ্চলটিতে অবস্থান করছেন। পরিস্থিতি এখন শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। গেল আগস্টে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সরকারের তরফ থেকে জানানো হয়, দুই দেশের সম্পর্ক হবে সমানে সমান। সেখানে ভারতের আধিপত্য বা হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এছাড়াও সীমান্তেও যেন বিজিবি পিঠ না দেখায় সেই নিয়েও বার্তা দেওয়া হয় সরকারের তরফ থেকে। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না। আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে, বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি। এখানে তারা বিগত দিনে 150 গজের ভিতরে একটা রাস্তা নির্মাণ করেছিল। বিগত দিনে আমাদের বাংলাদেশ সরকার এর প্রতিবাদ জানায়নি। এখন তারা কাঁটাতার দিতে চাচ্ছে 150 গজের ভিতরে। এটার আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের এখানে সকল কৃষক আছে, সবাই আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা চাই তারা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কাজটা করুক। তারা তো নিয়ম ভঙ্গ করছে, এটা আমরা হতে দেব না। বাংলাদেশের লোকজন কখনোই হতে দেব না। 50 গজ দূরে বেড়াটা রোডটা করে নিয়েছে আওয়ামী লীগের আমলে, এবং বিজেপি এবং এর আগেও আওয়ামী লীগের কোনো লোকজন বাধা দেয়নি। এখন বর্তমানে রোডের পরিবর্তিতে এখন রোডের পাশ দিয়েই তার বেড়া দিচ্ছে। কিন্তু আমাদের পাশ থেকে জমি, এই যে অনেক ফসল আছে, তারা বেড়া দিবে রোডের পাশেই। এই বিজেপি এসে গুলি করে কাকে টেনলে চলে যাচ্ছে, আর কোনো প্রতিরোধ হয় না। বিজেপি বাধা দিয়েছে, তাই আমরা ওর সাথে প্রতিরোধ করতেছি। গ্রামবাসী আমরা সবাই জনগণ বিজেপির পাশে দাঁড়িয়ে আমরা এটার প্রতিরোধ করতেছি। এই মুহূর্তে আমরা ওই আন্তর্জাতিক আইন অনুযায়ী 200 গজ দূরে আমরা ওরা বেড়া দিবে, আমাদের সমস্যা নাই। কিন্তু ওই যে বর্ডারের পাশে 50 গজ দূরে বেড়া দিতে আমরা দিতে চাই না। সীমানার পাশ দিয়ে বেড়া দিলে আমরা জনগণ ক্ষতিগ্রস্ত হব এবং চাষাবাদ করতে পারবো না। বিএসএফ গুলি করবে, আমাদের জীবন ঝুঁকির মধ্যে থাকবে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। আচ্ছা, ওরা যে বিশ্বনাথপুর চৌকা সীমান্ত, এখানে ভারতের একটা নদী ছিল। নদীতে প্রায় 6 মাস আগে তারা রাস্তা করেছে, যা বাংলাদেশের মানুষ বাধা দিয়েছিল এবং বিজেপি সহায়তায় তারা রাস্তা আলোচনা সাপেক্ষে করেছে। এরপর তারা একেবারে বাংলাদেশের সীমানা কাছাকাছি তার বেড়া নির্মাণ করছে, যা আমাদের বাংলাদেশের কৃষকের জন্য খুব ঝুঁকিপূর্ণ। গতকালকে এই তারা তার বেড়া দিয়েছিল, বিজেপি বাধা দিয়েছে। আজকে ফ্ল্যাগ মিটিং হলো বিজেপি বিএসএফের। তারা নিশ্চিতভাবে বলতে পারছি না, তো আজকে আমাদের জানালো যে কাজ বন্ধ থাকবে। 150 গজ ভিতরে ওদের তার বেড়া দিবার কথা, সেহেতু ওনারা 40 গজ ভিতরে তার বেড়া দিতে লাগছে। এবং আমাদের খেত, সরিষা, যে বইয়ের আম বাগান আছে, এসব আস্তে আস্তে চেপে তো চলে আসছে ওরা। আমরা সব কৃষকেরা সব বিডিআর নিয়ে আমরা প্রতিবাদে এসেছি। এখানে বিজেপি নিয়ে আমরা প্রতিবাদে এসেছি। তার সুষ্ঠু বিচার চাই। কেন একটা দেশ এভাবে ছোট দেশ পেয়ে চেপে চলে আসবে ওরা, আর এভাবে অন্যায় করবে? হ্যাঁ, এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। এক্ষেত্রে 1 ইঞ্চি মাটিও আমরা তারাকে দিব না এবং ছাড়বো না। আমার জান থাকতে হাজার হাজার জনগণ এসছে আমাদের কিসের জন্য? আমাদের মাটি নিয়ে নিচ্ছে, এই জন্যই তো এসছে সব।
বুঝছেন, এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা কিছুতেই এটা মানব না। আমরা আমাদের মাটি এক চুলো দিব না। আমরা সরকারে এটা বসে তারা সমাধান করুক এবং দেখুক তারা যে কতদূর অন্যায় করছে আর কতদূর কি করছে। দর্শক, আমি যখন এই ভিডিওটি করছি এই মুহূর্তে সম্ভবত আমার ধারণা যে এরিয়াটার ঘটনা এটা হচ্ছে রাজশাহীতে, আমাদের ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এরিয়াতে এই ভিডিও দৃশ্যটা আপনারা দেখছেন। সেখানে স্থানীয় জনগণ এবং আমাদের বিজেপির চরম প্রতিবাদ এবং বাধার মুখে বিএসএফ এবং বিজেপির মধ্যে একটা পতাকা বৈঠক সংগঠিত হয়েছে। সম্ভবত এখন তারা পিছু হটার চেষ্টা করছে, মানে একদম বাংকার টাঙ্কারের মতন অবস্থান করে বিজেপি এবং বিএসএফ একদম মুখোমুখি। পিছনে হাজার হাজার মানুষ বাংলাদেশের সীমান্ত থেকে তারা জড়ো হয়েছে। ঘটনার প্রেক্ষাপট কি দেখেন, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। বরাবরই আমি আমার জায়গা থেকে সীমান্তে ভারতের বিএসএফ এর আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছি, আজকেও নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি সীমান্তে আমাদের বিজেপিরও লোকবল বাড়ানো দরকার। এই মুহূর্তে আবার যখন আমরা দেখছি, আমি যখন নিউজটা করছি, আরো একটা ঘটনা ঘটছে। শহীদ মিনার থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে আমাদের বহিষ্কৃত প্রায় 18,000 বিডিআর সদস্য, বিডিআর হত্যাকাণ্ডের পর যারা বহিষ্কৃত হয়েছিল, তারা একটা মিছিল নিয়ে ওইদিকে যাচ্ছে। পুলিশের সাথে আবার সাংঘর্ষিক অবস্থান, তাদের দাবি তাদের চাকরি পুনর্বহাল করা হোক। সো দিস ইজ দ্য রাইট টাইম, তাদের প্রত্যেককে চাকরিতে পুনর্বহাল করে সীমান্তে পাঠাই দেওয়া দরকার। দেশের জন্য আপনাদের লড়াই করা দরকার। এই 18-20 হাজার যারা আছে তাদেরকে পুনর্বহাল করে এরকম এখন আমাদের যে সীমান্তে ঝামেলাটা চলছে, এরকম স্থানে বিজেপির পরিমাণ লোকবল আরো কয়েকশো গুণ বৃদ্ধি করতে হবে, কারণ পরিস্থিতিটা ভালো না। ঘটনার প্রেক্ষাপট দেখেন, নো ম্যানস ল্যান্ড এটা একটা আন্তর্জাতিক আইন, যে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে দুইটা দেশের যে বর্ডার থাকে, সেখানে বাংলাদেশের সীমানা হোক ভারতের সীমানা হোক, দুইটা দেশ থেকে একটা যৌথ এরিয়াকে নো ম্যানস ল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়, যেখানে কোনো ধরনের কনস্ট্রাকশনাল স্ট্রাকচার, রাস্তাঘাট, বাড়ি কোনো কিছুই দুই দেশ নির্মাণ করতে পারবেন। এটা আন্তর্জাতিক আইন। কিন্তু ভারত সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গেল 2-1 বছর আগেই সম্ভবত এই নো ম্যানস ল্যান্ডের 150 গজ এরিয়া আছে, সেই এরিয়ার মধ্যে তারা একটা রাস্তা নির্মাণ করে ফেলেছিল। আর তৎকালীন সময় আমাদের যেই সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, তারা এটা নিয়ে এত প্রতিবাদ করে নাই। আর এর কারণে ভারত ভাবছে যে না, এখন যেহেতু একটা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, আমরা এখানে আবার আরেকটু কাজ করে ফেলি, কি নিরাপত্তার খাতিরে তারা এই নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া তৈরি করার জন্য তারা উদ্যোগ নিয়েছে। এমনকি কিছু অংশে তারা পিলার টিলার বসাইয়া বেড়া দিয়েও ফেলছিল। এর মাঝখানে আমাদের স্থানীয় যে জনগণ আছে সীমান্ত বসবাসরত, তারা বিষয়টা নিয়ে প্রতিবাদ জানালে বিজিবিও সেখানে ইনক্লুড হয়। ইনক্লুড হওয়ার পরে ভারত বরাবরের মতন চীনা সীমান্তে প্রতিনিয়ত মাইর খায়, পাকিস্তান সীমান্তে প্রতিনিয়ত মাইর খায়, আর আমাদের সীমান্তে আসলে তাদের ভেতরের যেই বাগনাই বনে বিলাই রাজা মেন্টালিটি, এটা কিন্তু বের হয়ে আসে। আজকে আমরা দেখলাম কি, যে সেখানে বিএসএফ তারা ঘারামি করছে, ঘারামির এক পর্যায়ে বিজিবিও কিন্তু ঘারামিতে চলে গেছে। ইভেন দুই পক্ষই দুই দিক থেকে বাংকারের মতন করে বালির বস্তা, সিমেন্টের বস্তা দিয়া যুদ্ধের মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো সর্বশেষ বিজেপির যিনি প্রধান আছেন আমাদের ওইখানের ওই এরিয়ার, এবং বিএসএফ এর যিনি দায়িত্বশীল প্রধান আছেন, দুই দলের মধ্যে একটা পতাকা বৈঠক হয়েছে, এবং বৈঠক হওয়ার পরে বিষয়টা আপাতত শান্ত। কিন্তু এই মুহূর্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে রেখেছে বিএসএফ। তার মানে এই না যে তারা আবার করবে না। রাতের আধারে কিন্তু এরকম শুরু করে বিভিন্ন জায়গায়। আজকে দেখছি আমরা, কোন জায়গার ঘটনা সেটা বলতে পারবো না, 2-3 জন বিএসএফ বাংলাদেশের এরিয়ার মধ্যে এসে গুলি চালাইছে, পরে জনগণ বাঁশ টাস লাঠি টাঠি নিয়ে এমন কেলানি খেলাইছে, এটারও হয়তো আবার রিয়েকশন তারা দিবে। তবে আমি এই মুহূর্তে আবারও বলি যে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে যারা বসবাস করেন, বিশেষ করে যারা চোরা কারবারিরা আছেন, ভারতের দিকে ভুলেও ঢুকে না, ঢুকলে গুলি করে মাইরা ফেলবে। সুযোগ পাইলেই এরা এই প্রতিশোধটা নিবে, কারণ এখন এরা যে বাসটা খাইছে বাংলাদেশ সীমান্তে এসে বিজিবির বাধার মুখে, জনগণের বাধার মুখে, তারা কিন্তু এটা নিয়ে রাগ গোসা খুব ভিতরে লালন করবে। তো আমি আমার স্থানীয় যে জনগণ আছেন এবং বিজিবির সেইখানে যারা ছিলেন, তাদেরকে আমরা স্যালুট জানাই। দেশের 1 ইঞ্চি মাটি আমরা কাউকে দেওয়ার পক্ষে না। আর ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম, 18-20 হাজার আমাদের বিডিআর, তারা প্রত্যেকে প্রশিক্ষিত সেনা, লম্বা একটা সময় তারা চাকরি থেকে বাহিরে আছে, তাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল করে শর্ট টাইম একটা কোর্স করাইয়া তাদের প্রত্যেককে ভারতের সাথে উত্তেজনাপূর্ণ যে সীমান্তগুলো আছে সেই সীমান্ততে তাদেরকে পাঠাই দেওয়া দরকার। তারাও তাদের দেশের জন্য চাকরি করবে, এমনকি আমাদের নিরাপত্তাটাও নিশ্চিত হবে, তাদের পরিবারগুলো শান্ত থাকবে। আর আমাদের সরকারের পক্ষ থেকে এগুলো নিয়ে ভারতের সাথে কঠোর অবস্থানে যাওয়া দরকার। রাষ্ট্র টু রাষ্ট্র ভালোবাসা থাকুক, জনগণ টু জনগণ ভালোবাসা থাকুক, কিন্তু আমার দেশের সীমান্তে অথবা আন্তর্জাতিক নিয়ম নীতিকে তোয়াক্কা না করা যে কোনো অ্যাক্টিভিটিস, এটাকে তারা বন্ধ করতে হবে। গায়ের জোর দেখে এখানে করা যাবে না। ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে, এগুলাকে আন্তর্জাতিক মিডিয়া দ্বারা প্রচারিত করতে হবে যে ভারত বাংলাদেশের সীমান্তে কোন ধরনের স্বৈরাচারী ভূমিকা পালন করে। আমরা আশা করি আমরা বাংলাদেশের জনগণ সজাগ আছি, বিজিবি সজাগ আছে, এবং কি পিঠ দেখানো যাবে না। আজকে যেমন বুক চিতাইয়া আমাদের বীরেরা সেখানে দাঁড়াইছে, তবে বিএসএফ বিষয়টাকে হালকা নিবেন, এটা আমরা বুঝি। আর আবারও ওয়ার্নিং দিয়ে ভিডিওটা শেষ করছি, যারা সীমান্তের এই পার ওপার যাতায়াত করবেন,
খুবই সাবধান, গুলি করে মাইরা ফেলাই দিবে, এটা নিয়ে আমরা কিছু বলার থাকবে না। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে। আজকের ভিডিওটা কিন্তু খুবই বিরক্তি নিয়ে শুরু করেছি। এই যে বিকেএমই এর হাতেমালি থেকে 50 লাখ টাকার চেক নিচ্ছে, সার্জিসের পাশে ধরে আছে আক্তার। দুইজনেই আমাদের খুবই ভালোবাসার মানুষ, আমাদের অনেক আশা এই তরুণ নেতৃত্বের প্রতি। আমরা মনে করি ওরা নতুন বাংলাদেশ গড়বে, এই স্বপ্ন ওরাই জাগাইছে। আক্তার আর সার্জিস, তোমাদের বলি, এই হাতেমালিকে চেনো না? যদি বলো চিনি না, তাহলে বলবো কার সাথে দেখা করতে যাইতেছো, কার কাছ থেকে অনুদান নিচ্ছ, সেটা আগে দেখে নিবা না? এটা দেখে নিতে হবে, দেখে নিবা এরপর থেকে। এটা একটা রিকোয়েস্ট থাকলো। এই লোকের আন্দোলনের টাইম একটা বক্তব্য শোনাই তোমাদেরকে, শুনো কি বলছে। এরকম একটা সংকটকালে আবারও এই ধরনের একটা সিচুয়েশন আমরা কিন্তু কখনোই আশা করিনি। আজকে এই যে তাণ্ডব আমরা গত কয়েকদিন দেখেছি, আমরা আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন দায়িত্বে, তারা এই বিষয়গুলি নিশ্চয়ই উদ্ঘাটন করবেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এর মধ্যে আমরা সরকারের পাশে সবসময় ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ আপনার পাশে আমরা থাকবো। ব্যবসায়ী সমাজ সবসময় আপনার পাশে। ওর হাতে কি রক্তের দাগ লেগে নাই? ওর 50 লাখ টাকা ছাড়া চলতেছিল না, টাকাটা ফেরত দাও। আমারও তো টাকা নাই, তাও আমি 1 মাসের মধ্যে তোমাদের 50 লাখ টাকা তুলে দেবো, প্রতিশ্রুতি দিলাম। ভিক্ষা করবো, ভিক্ষা ভিক্ষা। ওইতে কোনো গ্লানি নাই আমার সন্তানেরা শহীদ হয়েছে, তাদের পরিবারের জন্য 50 লাখ টাকা পাওয়া যাচ্ছে না, এর জন্য হাতেমালির কাছে তোমাদের হাত পাততে হচ্ছে। তা না হয় আমি ভিক্ষাই করলাম, কোন অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে জানা দিয়ে দিব নিয়ে। এবার আসেন আজকের আলাপে আসি। আজকে যে আলাপগুলো করবো, এই তথ্যগুলো সারা ভাবে পাইতেছিলাম নানা সূত্র থেকে, একই তথ্য। এইগুলো এমন তথ্য ভেরিফাই করা যায় না, কিন্তু রাজনৈতিক ঘটনাবলী যা যা ঘটতেছে ওই তথ্যের সাথে মিলা যায়। অনেক কেনর অর্থ খুঁজে পাওয়া যায়। আপনারাও শোনেন, আপনারাও দেখবেন এক বিশাল ধাঁধা মিলে গেছে কেন কি ঘটতেছে। আসেন শুরু করি। ওয়াকার খুব চাপে আছে 2 কারণে। প্রথম চাপে আছে, সরকার গুমে জড়িত 24 জনের পাসপোর্ট বাতিল করেছে আর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। এরা সবাই সেনা অফিসার। ওয়াকার এটা ঠেকাইতে পারি নাই, চেষ্টা করেছিল কলে। এই নিয়ে আর্মির একটা অংশে ক্ষোভ আছে, কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না, আরো অনেকেরই নাম আসার সম্ভাবনা আছে, তাই অনেকেই বিলা ওয়াকারের উপরে। এটা দেখলে একদিকের কথা। আবার মিস্ত্রি আইসা নিয়ম বহির্ভূতভাবে দেখা করে গেছে ওয়াকারের সাথে। এটা আর্মির ন্যাশনালিস্ট অংশ, যেটা সবচেয়ে বড়, তারাও হয়েছে বিলা। আবার শোনা যেতেছে ওয়াকারকে নাকি 3টা প্যাকেট দিয়ে গেছে। তো প্যাকেটের মধ্যে কি আছে জানি না, কিন্তু ওয়াকাররা প্যাকেট করে ফেলছে। প্যাকেটের মধ্যে কইতেছে এমন কোনো কমিউনিকেশন ডিভাইস হয়তো আছে যেগুলা দিয়া ওয়াকারের সাথে ইন্ডিয়া খুব সিকিউর লাইনে কথা কইবার পারবে, গুটু করবার পারবে। তো যাই হোক, তো এখন ওয়াকার যাবে কই? তারে এখন কে বাঁচাবে? সে ছুটে গেছে খালেদা জিয়ার কাছে। সে বিএনপির সাপোর্টটা নিয়ে নিল, ন্যাশনালিস্ট আর্মি অফিসার আর সৈনিকদের দেখাইলো, দেখো আমিও তো ন্যাশনালিস্ট, দেখো খালেদা জিয়ার সাথে আছি আমি, আমার উপরে বিলা হোক কেন, আমি কি তোমার পর? চাপটা একটু কমলো, তাই না? এখন প্রশ্ন হইতেছে মিস্ত্রির কি এমন দায় পড়লো যে ওয়াকারের সাথে এসে দেখা করাই লাগলো? ইন্ডিয়া চায় তার আরেক দাস এরশাদ ক্ষমতা থেকে উৎখাত হইয়া সামেসি কোনো যেমন রাজনীতি করে গেছে, ঠিক তেমনি আওয়ামী লীগ রাজনীতি করুক। এটা একটা প্ল্যান করেছে, সে প্ল্যানটাই ওয়াকারের কানে দিছে পানি পড়ার মতো করিয়া। আচ্ছা, এটা ইন্টারেস্টিং কথা বলি। বাংলাদেশের 3টা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল, মুজিব, এরশাদ আর হাসিনা। 3 জনের পরিণতি এক, ক্ষমতা থেকে উৎখাত। আগামীতে যারা ইন্ডিয়ার সেবাদাস সহ লাইনে আসতে চান, এই ইতিহাসটা মাথায় রেখেন, কামে দিবে। বাংলাদেশে ইন্ডিয়ার সেবাদাসদের কোনো জায়গা নাই। হাসিনাকে কেন ইন্ডিয়া চায় বাংলাদেশে? কেন হাসিনার রেহানার আন্ডা বাচ্চাদেরকে দিয়া করলো না, বা আওয়ামী লীগের অন্য কোনো নেতাদের দিয়া করলো না? তারা দেখেছে আওয়ামী লীগে আর কোনো ইউনিফাইং ফিগার নাই, মানে যারে দিয়া পুরো আওয়ামী লীগকে ইউনিফাইড করা যায়, ঐক্যবদ্ধ করা যায়। জয়রে দিয়া চেষ্টা করছে, বুঝে গেছে ওরে দেওয়া হবে না। হ্যাঁ, জয় গল্ফ খেলিচ্ছে, দেখেন ওই নিজের লাইনে ফিরে গেছে। ওর বুড়ি দেখেছেন? হ্যাঁ, বুড়িটা দেখে দেন। হ্যাঁ, এইটা সাহেব মাল টেনবি, দিন রাত কাম কাজ নাই, বুড়ি হবি না। আবার ডেটিং অ্যাপস ইউজ করে গার্লফ্রেন্ড জুটেছে। আমি বুঝি না, বুঝছাও। ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকি ছিল না, কুত্তাটা কলে সুন্দরী আসছিল কলে, তা আমার গার্লফ্রেন্ড লাগে কেন বুঝি না। আবার ওর কাজিন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ফ্ল্যাট নিছে, ফ্ল্যাট বিনা পয়সায়। ওই ফ্ল্যাট নিয়ে লিটনের ফ্ল্যাট বানাবি, ওই ওর চাকরি বাকরি তো যাবে, তো আয় উপার্জন ক্যাঙ্কা করে হবি, ওই লিটনের ফ্ল্যাট দিয়ে আয় উপার্জন করবি। তো যাই হোক, আবার টিউলিপের বোন রূপন দিয়ে ও ধরা খাইছে, ওই একই ফ্ল্যাট কিচ্ছা। ফ্ল্যাট এত পছন্দ ওদের লিটনের ফ্ল্যাট, বুঝছাও। পুতুলেরা 5 হাত লাতি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে খাতাবি, আমি কয়ে দিলাম, লিখে রাখেন। ববিও ধরা খাবি না, ওয়েট করেন। এগুলো গেলে এমনি হচ্ছে না, এইগুলা কোনো র্যান্ডম ঘটনা না। হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে, সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা, পশ্চিমারা, বুঝছাও। তার মানে বুঝেছেন তো, হাসিনারের ছাড়া উপায় নাই ইন্ডিয়ার। তারাই সামনে রেখে আওয়ামী লীগটা গুছায় শেষ চেষ্টা করবে, তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করতে পারে। তো এখন কেমনে হাসিনাকে বাংলাদেশে আনবি? ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না, ওই শর্ট করে ক্যাঙ্কা করে ঢুকে দিবি, সেটার প্ল্যান কি? হাসিনাকে ফেরত দিবে ইন্ডিয়া, এটা কয়ে গেছে মিস্ত্রি। আবার লাফাই উঠেন না যে ইন্ডিয়া কত ভালো, হাসিনাকে ফেরত দিচ্ছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না।
ওয়াকারকে সে কন্ডিশন দিছে, সেটা হইতেছে তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে। এরশাদকে যেমন রাখিছিল না, খালেদা জিয়াকে রাখিছিল না, সিংকে করে রাখা লাগবি। সেই গৃহ কোনটি, নিজ গৃহ কোনটি? গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, উঠি থাকবে হাসিনা। আর কি হাসিনার দলকে নির্বাচন করবে দেওয়া লাগবে। মির্জা ফখরুল প্রফেসর ইউনূসকে গিয়া কয়ে আসছে না, এটা সাহেব ওটা দেখান যে মির্জা ফখরুল কয়ে আসছে প্রফেসর ইউনূসকে। বিএনপিকে তার রেটরিক বদলাইতে হবে, তার রাজনীতির ভাষা, স্লোগান এই সমস্ত বদলাইতে হবে, বক্তৃতা বদলাইতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের কথা, ৭২-এর সংবিধানের কথা কওয়া লাগবে। আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে, জামাতে গেলানো লাগবে। কি করছে? ৭২-এর সংবিধানের কথা কইছে, মুক্তিযুদ্ধের কথা কইছে, লাগিছে এবার মিলিচ্ছে। তার মানে ইন্ডিয়া চাইতেছে আওয়ামী লীগের শূন্য স্থান এটা আওয়ামীকৃত বিএনপিকে দিয়া পূরণ করবি। ইন্ডিয়া জানে বিএনপি জিতবি ইলেকশনে, তো এটা শুনে বিএনপির লোকেরা খুশি হয়ে গেছে যে দাদা কইছে যে জিতবি, যে তার চান্স আছে, এটা ঠিক। যাই হোক, আই আলাপে পরে এসেছি, এই কারণে বিএনপির উপরে ধরেছে বাজি। ইন্ডিয়া বিএনপিটা ডিস্টার্ব দিবি না ইন্ডিয়া এই ৫ বছর, এটা কইছে। এটা হইতেছে আন্ডারস্ট্যান্ডিং। এইবার আপনারা আশেপাশে যা ঘটতেছে তা মিলে যেতেছে, তাই না? কেন কোনটা ঘটতেছে? ওয়াকার এসে খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করছে, আশ্রয় চাইছে, ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাই বিএনপি আকাশে উঠতেছে, ক্ষমতার তো চলে আসছে। খারান একটু খারান, এত তাড়াতাড়ি উল্লাস করেন না। হ্যাঁ, বিএনপিরা ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবে না দেশের মানুষকে ধঞ্চা, তারা ঠাসি খায় বসে থাকবে। ভোটের হিসাব জানি না, বলা মুশকিল, কিন্তু একটা কথা বিএনপি কই, আপনাদের যত প্রস্তুতি থাকুক আপনাদের ভোটে হারায় দেওয়া কোনো ব্যাপার না। একটা সিরিয়াস টিম যদি কাজ করে ৩ মাস মাত্র, আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয়, আপনি হারবেন কিনা জানি না, কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া যাবে। কেউ যদি এটা করে কি হবি? আমি যা যা কইলাম তা যদি ঘইটা যায়, মানে হাসিনা যদি আসে, গোপালগঞ্জে যদি ঘাটি গাড়ে, আওয়ামী লীগ যদি নির্বাচন করে, বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ, এটা তো প্রফেসর ইউনূসের সরকার করেছে। কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগন্যাল না পাইলে প্রফেসর ইউনূস কোনোটাই করবে না। বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন, তাই বিএনপির কর্মীরা নেতারা লিখে রাখেন এই নির্বাচনে যেটা ক্ষমতা হয়তো নিতে পারবেন, কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না। পুরা টার্ম পূরণ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। ওই টার্মই আপনাদের শেষ টার্ম হবে। আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দেগিতে। আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না, এটা করতে হবে ধারণ। এটা মনে করেন না যে আপনাদের হুদায় বদনাম করিচ্ছি। হ্যাঁ, খুবই বিশ্বাসযোগ্যভাবে ক্যালকুলেট করে দেখাই দেওয়া যাবে কেন আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে আসেন। এটার বাইরে আরো 2টা কারণ আছে। আপনাদের রাষ্ট্র চালানোর প্রস্তুতি নাই। প্রায় 18 বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না। আপনাদের সরকার হবে কচিকাচার মেলা, কারোই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না। আপনাদের 31 দফায় তার প্রমাণ আছে। ওইটা নিয়ে এত কাছাকাছি হয়েছে, এটা নিয়ে আলাপ করবো নি আরেকদিন। আর 2 নম্বর হইতেছে ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপভাবে নিবে। তাই খুব খেয়াল, সামনে মুরগি পিছে শেয়াল। যাই হোক, আজকে এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি। 2.5 মাস আগে ওর বাবা মরে গেছে। আমার বেটার টাকায় চলতো বড় সোয়ালের পড়াশোনা আর 4 জনের সংসার। বেটার নাই রে, এখন কিরা চালাবনি সংসার। বিলাপ করতে করতে ভাঙা গলায় কথাগুলো বলছিলেন বুলজান খাতুন। আন্দোলনের সময় নারায়ণগঞ্জের একটি ভবনে হামলাকারীদের দেওয়া আগুনে পুড়ে তার ছেলে আব্দুস সালামের মৃত্যু হয়। বুলজান খাতুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের মৃত সাবের আলীর স্ত্রী। তার ছোট ছেলে আব্দুস সালাম নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় একটা 10 তলা ভবনের 2য় তলায় ব্যাংকটির একটি শাখায় সাজসজ্জার কাজ করছিলেন। আন্দোলনের সময় সহিংসতায় বিকেলে ওই ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান সালাম। চর ভবানীপুর গিয়ে দেখা যায় 3 শেডে আধ পাকা একটি ঘরের ভেতর সালামের মাকে ঘিরে বসে আছেন স্বজনেরা, আর তার মা বিলাপ করে কাঁদছেন। আরেক কক্ষে বাকরুদ্ধ হয়ে শুয়ে আছেন সালামের স্ত্রী মারিয়া খাতুন। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন তিনি। পাশেই বিছানার উপরে খেলা করছে তাদের 1.5 বছর বয়সী একমাত্র সন্তান। শিশুটিকে দেখে কেউ কেউ বলছিলেন সে বুঝতেই পারছে না যে তার বাবা আর নেই। সালামের বড় ভাই আলামিন বলেন, শনিবার বিকেলে হঠাৎ ফোন দিয়ে সালাম আমাকে বলল, ভবনে আগুন দিয়েছে, ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি মনে হয় আর বাঁচব না, তুই আমার স্ত্রী, সন্তান আর মাকে দেখে রাখিস। নিহত সেলিমের স্ত্রী শোভা খাতুন জানান, গত বিকেলে ফোনে সেলিমের সঙ্গে শেষ কথা হয়েছিল। ফোনে বারবার তিনি বলছিলেন, প্রচুর ধোঁয়া, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, হয়তো আর বাঁচব না, বাবা, মা আর মেয়েকে দেখে রাখিস। বিলাপ করতে করতে শোভা বলছিলেন, এখন আমাদের দেখবে কে? 3 বছরের মেয়েকে নিয়ে কোথায় যাব? শহীদ সালামের পরিবারকে যদি আপনারা খুঁজে পান আমার কাছে নিয়ে এসেন, আমার সাথে পরিচয় করিয়ে দিন। আমার সীমিত সামর্থ্য দিয়ে এই পরিবারটির দায়িত্ব নেব। এমন হাজার হাজার সেলিমের মৃত্যুর জন্যে যারা দায়ী তাদের নিয়ে ভোট করতে চায় বিএনপি।
তাদের কিভাবে রক্ষা করা যায় সেই প্রজেক্ট নিয়েছে বিএনপি। দলে দলে আওয়ামী লীগাররা ঢুকতেছে বিএনপিতে, প্রমাণ চান? দেখেন। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে, তো আমরা এখন পরিবর্তন হয়েছি, পরিবর্তন হতে যাচ্ছি। যাই হোক কেউ এ নেবেন না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। হরে কৃষ্ণ। আপনার ভক্ত এইভাবে করতে চান, বুঝছেন তো? আগামী দিনের কান্ডারি এই বক্তব্য বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ আমলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমলে। জয় বাংলা মানে ধ্বংস, নষ্ট। এই ধ্বংস আর নষ্টকে দলে ঢুকায় আপনি আগামীর বাংলাদেশের রাজনীতি করবেন, ভাবছেন চালায় দেবেন? দেখেন আপনারা যা ভালো মনে করেন, গুড লাক। জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে নতুন রাজনীতি নির্মিত হবে। ওই বিপ্লবের ময়দানের লালিত স্বপ্নকে বাস্তব করে তুলতে হবে। শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, তার অন্তিম শয়নের মাটি এখন আমাদের অশ্রুতে ভেজা। সেই রক্ত আর অশ্রুর উপরে দাঁড়ায় আমরা এক নতুন বাংলাদেশ গড়ার শপথ নেব, কারণ সেই শহীদেরা অপেক্ষায় আছে এইটা দেখার জন্য যে তাদের আত্মত্যাগ বৃথা যায় নাই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।